অসুস্থতা একজন মানুষের চলার পথে সৃষ্টি করে বাধা। রোগাক্রান্ত একজন মানুষই শুধু বুঝতে পারে সুস্থ থাকাটা কতটা সুখের। নিজের শারীরিক বা মানসিক অবস্থা বিবেচনায় সম্পূর্ণ সুস্থ থাকতে অনেকেই জানেন না তার কি করা উচিত। সময়ের অভাব, অর্থ কিংবা অলসতার কারণে নিতে পারেন না চিকিৎসকের পরামর্শ। মানুষের স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যার পরামর্শ এবং সমাধানের পথ বাতলে দিতেই আমাদের সাপ্তাহিক আয়োজন। বেনহ্যাম ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত স্বাস্থ্য কথা। প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যা এবং তার সমাধান নিয়ে থাকছে আলোচনা। স্টুডিওতে থাকছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। স্বাস্থ্য কথায় আজকের বিষয় ত্বক ও চুলের যত্নে সাবধানতা। আর এই বিষয়ে পরামর্শ দিতে আমাদের সাথে আছেন ল্যাবএইড হাসপাতালের ডার্মাটোলজিস্ট বিভাগের কনসালটেন্ট ডাক্তার ইরশাদ জাহান। আর আপনাদের সাথে আছি আমি তাহিয়া রুবাইয়া তপলা। যুক্ত হতে পারেন আপনারাও। সমস্যার কথা জানাতে ফোন করুন স্ক্রিনে দেখানো টেলিফোন নাম্বারে। ডাক্তার ইরশাদ জাহান, স্বাগত আপনাকে আমাদের আজকের স্বাস্থ্য কথায়। আজকের বিষয় ঠিক করেছি ত্বক ও চুলের যত্নের সাবধানতা। আমরা নানান রকম যত্নের বিষয়ে নিশ্চয়ই আপনার কাছ থেকে জানবো, তবে সেই সাথে মানুষ কিছু ভুল করে থাকে যত্ন নিতে গেলে। আসলে কোন কোন দিকগুলোতে মানুষের সাবধান হওয়া উচিত সেই পরামর্শগুলোও আপনার কাছ থেকে নিব। শুরুতেই জানতে চাই, শীত আসছে, এই মুহূর্তে আসলে কোন ধরনের সমস্যাগুলো সাধারণত মানুষ মুখোমুখি হয় ত্বকে এবং চুলে? জি, আসলে স্কিনের যে কেয়ারটা সেটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ স্কিন আমাদের ইন্টারনাল অর্গানগুলিকে প্রোটেক্ট করে থাকে। আরেকটা কথা আপনি বললেন যে স্কিনের কেয়ারটা, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। তো স্কিনের যত্ন নেওয়াটা আগে সবচেয়ে বেশি প্রয়োজন, তাহলে দেখা যায় যে অসুখ বিসুখ কম হয়। এখন ঋতু পরিবর্তনের সাথে সাথে কিন্তু আমাদের স্কিনের যে ডিজিজগুলো সেগুলোর অনেক পরিবর্তন আসে। যেমন এখন উইন্টার সিজনে যেই ডিজিজগুলো সবচেয়ে বেশি কমন দেখা যায় সেটা হচ্ছে যে ড্রাই স্কিনজনিত যে প্রবলেমগুলো, যেমন হচ্ছে সোরিয়াসিস, এক্সিমা, ফাঙ্গাল ইনফেকশন, একনি, এই প্রবলেমগুলো শীতকালে খুবই কমন। এছাড়াও শীতকালে যে প্রবলেমটা খুব বেশি আকারে দেখা যায় সেটা হচ্ছে যে বাচ্চাদের অ্যাটোপিক ডার্মাটাইটিস নামে একটা ডিজিজ আছে, যেটা হচ্ছে যে অনেকটা যেসব বাচ্চাদের ডিজিজটা থাকে তাদের সাথে সাথে অ্যাজমার প্রবলেমও থাকে। তো অ্যাটোপিক ডার্মাটাইটিস, অ্যালার্জি, এই প্রবলেমগুলো খুবই কমন উইন্টার সিজনে। জি, আমরা সাবধানতার কথা বলছিলাম। একটু যদি জানতে চাই যে ত্বকের যত্নে আসলে স্কিনের প্রপার কেয়ার যারা আমরা করতে চাই, তারা আসলে কোন ধরনের ভুলগুলো বেশি করে থাকে? স্কিনের কেয়ার আসলে একটা কথা আছে যে বিউটি কামস ফ্রম ইনসাইড। আসলে আমাদের স্কিনের যে গ্লোটা সেটা কিন্তু ইনসাইড থেকে আসতে হবে। এর মধ্যে যে জিনিসগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের লাইফস্টাইল। আমাদের লাইফস্টাইলের মধ্যে আমাদের খাবার, আমাদের ডায়েট, তারপর হচ্ছে আমাদের যে ঘুমের অভ্যাস, তারপর আমাদের এক্সারসাইজ করার যে হ্যাবিট, এগুলোর উপর আমাদের পুরো লাইফস্টাইলের উপর আমাদের স্কিনের গ্লোটা অনেকাংশে নির্ভর করে। এর মধ্যে খাবারের মধ্যে যদি আমি আসি, আমাদের রেগুলার যে খাবার দাবার সেটাই আমাদের স্কিনে আসলে গ্লো আনে। তো আমি আসলে আমাদের পেশেন্টদেরকে কিছু কিছু খাবার খাওয়ার জন্য খুবই ইনসিস্ট করে থাকি, যেমন হচ্ছে বাদাম জাতীয় কিছু খাবার, সাইট্রাস ফুডগুলো, অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত যে খাবারগুলো আছে সেগুলো খেতে বলেছে। আর শীতকালীন শাকসবজি, এগুলো হচ্ছে স্কিনের কেয়ারের জন্য খুবই ইম্পর্টেন্ট। এর পাশাপাশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে রেগুলার যে আমাদের ঘুমটা, আমাদের রাতের ঘুমটা, ডেইলি 8 আওয়ার্স ঘুম, সেটা খুবই প্রয়োজন। এছাড়া পানি খাওয়া। এখন উইন্টার সিজনে দেখা যায় যে আমাদের পানি তৃষ্ণা খুব কম লাগে, যার কারণে দেখা যায় যে পানি খাওয়ার হ্যাবিটটা খুব কমে যায়, কিন্তু রেগুলার 6 থেকে 7 আওয়ার্স পানি খাওয়া খুব প্রয়োজন। এগুলো আসলে ইন্টারনাল কেয়ারের উপর স্কিনের কেয়ারটা অনেকাংশে ডিপেন্ড করে। এরপর এক্সটার্নাল কিছু কেয়ার তো অবশ্যই প্রয়োজন, বিশেষ করে স্কিনটা ক্লিন রাখা খুব প্রয়োজন। সেক্ষেত্রে আসলে যেটা খুব বেশি প্রয়োজন সেটা হচ্ছে ত্বকের ধরন বুঝে একটা ভালো ক্লিনজার ব্যবহার করা। অনেকে দেখা যায় যে একজন যে ক্লিনজার ব্যবহার করে, একজনের পরামর্শ অনুযায়ী আরেকজন সেই ক্লিনজারটা ব্যবহার করে নেয়। সেক্ষেত্রে দেখা যায় যে নানা ধরনের স্কিনের প্রবলেম দেখা দেয়। যেমন সবার স্কিন তো সমান না, কারো স্কিন দেখা যায় যে ওয়েলি, কারো কম্বাইনেশন স্কিন, বা কারো সেন্সিটিভ স্কিন। তো সেক্ষেত্রে ত্বকের ধরন বুঝে আমাদের ফেস ওয়াশটা নির্বাচন করা ভালো। এরপর যেটা করতে হবে, শীত গ্রীষ্ম সারা বছরই আমাদের সানস্ক্রিন ব্যবহার করা প্রয়োজন, এবং সানস্ক্রিন ব্যবহারের কিছু নিয়ম আছে। যেমন হচ্ছে সানস্ক্রিনটা অবশ্যই আমাদেরকে বাইরে বের হওয়ার হাফ অ্যান আওয়ার আগে ব্যবহার করতে হবে, এবং আমরা বাসায় থাকি বা বাইরে যাই সবসময় সানস্ক্রিন ব্যবহার করা উচিত। এবং যারা হচ্ছে কম্পিউটার স্ক্রিনের সামনে কাজ করে, ক্যামেরার সামনে কাজ করে, তাদেরকে অবশ্যই একটা ভালো সানস্ক্রিন খুব ভালো মতো স্কিনে দিয়ে, আমি সাধারণত এক্সপোজ পার্টে যদি বলে তাহলে 1 চা চামচ সানস্ক্রিন ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকি, দিয়ে তারপর হচ্ছে কাজ করতে বসতে হবে। সেক্ষেত্রে দেখা যায় যে স্কিনটা অনেকাংশে প্রোটেক্ট হয়।
সানস্ক্রিন রিঅ্যাপ্লাইয়ের বিষয়টা আপনার কাছ থেকে একটু জানবো। সানস্ক্রিন রিঅ্যাপ্লাই আসলে সানস্ক্রিন যে এটার সান প্রোটেকশন ফ্যাক্টর যতই থাকুক না কারণ অনেকে বলে যে 30, 40, 50 SPF ব্যবহার করে থাকে, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু সানস্ক্রিন 4 থেকে 5 ঘন্টার বেশি কিন্তু প্রোটেকশন দেয় না। তো সেজন্য আমরা পেশেন্টদেরকে 4 to 5 আওয়ার্স পর পর সানস্ক্রিনটাকে রিঅ্যাপ্লাই করতে বলি। জি, নিশ্চয়ই আমরা আরো এই বিষয়ে পরামর্শ নিব। তার আগে একজন দর্শক রয়েছেন টেলিফোনে, তার প্রশ্নটি নিয়ে আসতে চাই। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার বয়স হচ্ছে 30, আর আমার স্কিনের সমস্যা হচ্ছে কালো কালো তিল পড়ে যেতেছে। ওটা শীত আসলে বেশি হয় আর কি। আচ্ছা, আপনার এই কালো তিলের সমস্যাটা কি বংশগত? হ্যাঁ, আমার আম্মার আছে এটা। আচ্ছা, আপনার রেগুলার কোনো ওষুধ খান আপনি? না না, রেগুলার আমার অ্যালার্জি আছে, অ্যালার্জির জন্য ফ্লেক্সোবাস্ট খাইতেছি। ঠিক আছে, ধন্যবাদ। তো আপনার যে সমস্যাটির কথা আপনি বললেন সেই ক্ষেত্রে আসলে কালো কালো তিলের চিকিৎসার ক্ষেত্রে প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সানস্ক্রিনের ব্যবহার। এই কালো তিলগুলি সাধারণত সূর্যের UVA UVB রেতে আরও বেশি হয়। তো আপনাকে যেটা করতে হবে, রেগুলার সানস্ক্রিন ব্যবহার করতে হবে, সেটা বাসায় গিয়ে থাকলেও ব্যবহার করবেন, বাইরে গেলেও ব্যবহার করবেন। সানস্ক্রিন ব্যবহার করলে যেটা হবে যে আপনার কালো তিলটা আর বাড়বে না, কিন্তু এখন যে কালো তিলটা হয়ে গেছে সেটা কিন্তু আপনার কোনো ওষুধে যাবে না, সেটার জন্য আপনাকে লেজার ট্রিটমেন্ট করতে হবে। এক্ষেত্রে আমরা যে ট্রিটমেন্ট করে থাকি সেটা হচ্ছে CO2 লেজার বা ইলেকট্রোলাইসিসের মাধ্যমে কালো তিলগুলি উঠিয়ে দিই। উঠিয়ে দিলে দেখা যায় যে এটা উইদিন 7 ডেজ কালো তিলগুলি পড়ে যায়। ধন্যবাদ দর্শক। আচ্ছা, আপনি সানস্ক্রিন অ্যাপ্লাই করার কথা বলছিলেন। সানস্ক্রিন আসলে ত্বকের ধরন বুঝে নির্বাচন করার যে একটা বিষয়, এইটা আসলে কেউ একজন কিভাবে নির্বাচন করবেন? কারণ বাজারে তো অনেক রকমের সানস্ক্রিন আসলে সয়লাভ। এই প্রশ্নের উত্তর নিব, তার আগে আরো একটি টেলিফোন নিয়ে আসতে চাই। একজন দর্শক আছে আমাদের সঙ্গে টেলিফোনে। দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। দুঃখিত, আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। নিশ্চয়ই আমরা আবারও চেষ্টা করব তার কাছে ফিরে যেতে, যেটা বলছিলাম। যে সানস্ক্রিনের ব্যবহারের ক্ষেত্রে আসলে সানস্ক্রিন ত্বকের ধরন বুঝে ব্যবহার করা খুব প্রয়োজন। আর বিশেষত সেটা হচ্ছে যে অনেক ধরনের সানস্ক্রিন পাওয়া যায়, বিশেষ করে কসমেটিক শপে বা অনলাইনে অনেকে অনেক সানস্ক্রিন বিক্রি করে যেটার মধ্যে SPF লেখা থাকে 30, 50, 100 নানা ধরনের SPF লেখা থাকে। কিন্তু আমরা ডার্মাটোলজিস্টরা যে সানস্ক্রিনগুলির পরামর্শ দিই সেটা হচ্ছে ডার্মা কসমেটিক সানস্ক্রিন, অর্থাৎ যে সানস্ক্রিনগুলি বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে বের হয় এবং যেগুলি হচ্ছে ফার্মেসিতে ওভার দ্য কাউন্টারে পাওয়া যায়। তো এই সানস্ক্রিনগুলির মধ্যে যে SPFটা থাকে, সান প্রোটেকশন ফ্যাক্টরটা থাকে, সেটা হচ্ছে প্রপার রিসার্চ করে আসে, যার কারণে এই সানস্ক্রিনটা আপনাকে ফুল কাভারেজ দিবে। এছাড়া সানস্ক্রিনের ক্ষেত্রে যে জিনিসটা দরকার, সানস্ক্রিন ওয়েলি স্কিনের জন্য এক ধরনের সানস্ক্রিন, ওয়েলি স্কিনের জন্য যে সানস্ক্রিনগুলি ইউজ করতে বলি আমরা, সেগুলোতে সাধারণত ওয়েল কম্পাউন্ড যেগুলো আছে সেগুলো কম থাকে, যেমন গ্লিসারিন, অ্যালকোহল এগুলো কম থাকবে। আর সেনসিটিভ স্কিনের ক্ষেত্রে অবশ্যই ফিজিক্যাল সানস্ক্রিন ব্যবহার করতে বলি, কারণ হচ্ছে যে তারা যদি কেমিক্যাল সানস্ক্রিন ব্যবহার করে তাদের স্কিনে ইরিটেশন হয়, স্কিনটা দেখা যায় যে সানস্ক্রিন দেওয়ার পর কালচে লাগে, একটু পর পর ওয়েলি হয়ে যায়, নানা ধরনের সমস্যা তারা ফেস করে। এই জন্য তাদের ফিজিক্যাল সানস্ক্রিন ব্যবহার করা ভালো। এছাড়া যাদের স্কিন হচ্ছে একেবারে ড্রাই তাদের ক্ষেত্রে ওয়েল বেসড যে সানস্ক্রিনগুলো আছে সেগুলো ব্যবহার করা ভালো। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওয়েল বেসড সানস্ক্রিনগুলোকে ফেসে সেট করার জন্য অনেকে পাউডার ব্যবহার করে থাকে। এই পাউডারের ব্যবহারটা আসলে কতটুকু যুক্তিযুক্ত? যে সেটা আসলে পাউডার ব্যবহার সানস্ক্রিন ব্যবহার করার ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে কমপ্লেনটা আসে সানস্ক্রিন ব্যবহারের পর স্কিন কালচে লাগে, ওয়েলি হয়ে যায়, এই জন্য দেখা যায় যে অনেকে ব্যবহার করতে চায় না। তো সেক্ষেত্রে আমরাও অ্যাডভাইস করে থাকি যে হ্যাঁ, আপনি সানস্ক্রিনের উপর একটু হালকা পাউডার ইউজ করতে পারেন। তবে সেক্ষেত্রে অবশ্যই পাউডার যাদের একনির সমস্যা আছে তাদেরকে হচ্ছে নন কমেডোজেনাস যে পাউডারগুলো আছে সেগুলি ব্যবহার করতে হবে। সাধারণত যে কোনো প্রোডাক্টের গায়ে এটার কম্পোনেন্ট লেখা থাকে এবং এটার মধ্যে লেখা থাকে এটা কমেডোজেনাস না নন কমেডোজেনাস। তো একজন সচেতন মানুষ যখন কোনো প্রোডাক্ট কিনবে তখন সেটার কম্পোনেন্ট দেখে এবং সেটা কোন স্কিনের জন্য এবং সেটা কি একনিপ্রোন স্কিনের জন্য নাকি সেটা দেখে তারপর কিনবে, তাহলে তার স্কিন সেটা অনেকটাই কোনো প্রবলেম করবে না। জি, আরও একটা বিষয় সেটা হচ্ছে ইদানিং যে বিষয়টা সব থেকে বেশি দেখা যায় যে অনলাইনগুলোতে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি হচ্ছে এবং তাদের মার্কেটিং লেভেলটাও যদি আপনি দেখেন যে 7 দিনে ত্বক ফর্সা করে দিচ্ছে, 2 দিনের ভিতরে পিম্পল চলে যাচ্ছে, মানে এমনকি অনেক ট্যাবলেটও বিক্রি হচ্ছে সুন্দর ত্বক সুন্দর করার জন্য, এবং এগুলোর কাস্টমারেরও কিন্তু অনেক বেশি, আশঙ্কাজনক আরও এদের কাস্টমার হচ্ছে অনেক বেশি। এইটার ব্যবহারের আসলে পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে যদি একটু বলতেন। আসলে এই জিনিসটা খুবই দুঃখজনক যে এই অনলাইনের এই
অনলাইন বিজনেসের এই যে পার্শ্ব প্রতিক্রিয়াটা এটা খুবই দুঃখজনক। তো যেটা হচ্ছে যে আমাদের স্কিনে যে মেলানিনটা থাকে, মেলানিনটা তো আমাদের জন্য একটা ব্লেজিং, যেটা হচ্ছে আমাদেরকে স্কিন ক্যান্সার থেকে রক্ষা করে। এখন এই রং ফর্সাকারী যে ক্রিমগুলো থাকে এগুলোর মেন কম্পোনেন্ট হচ্ছে স্টেরয়েড। স্টেরয়েড জাতীয় জিনিস যেটা করে যে স্টেরয়েড যে কোনো স্টেরয়েড প্রথম 1 থেকে 2 মাসে গায়ের রং একেবারে রাতারাতি বদলে দেয়। একেবারে একজন কালো মানুষও যদি এটা ব্যবহার করে তার গায়ের রং একেবারে উজ্জ্বল শ্যামলার দিকে চলে আসবে। কিন্তু যখনই সে ক্রিমটা স্টপ করবে বা 2-3 মাসের পর যখন এই স্টেরয়েড কম্পোনেন্টটা তার স্কিনের রেজিস্ট্যান্ট ডেভেলপ করবে, তখন দেখা দেয় নানা ধরনের সমস্যা। এই সমস্যাগুলোর মধ্যে প্রথমে যেটা দেখা দিবে সেটা হচ্ছে মেস্তা, জায়গায় জায়গায় হাইপার পিগমেন্টেশন ডেভেলপ করা বা মেস্তা ডেভেলপ করে। এরপর হচ্ছে কিছু একনি ডেভেলপ করে, যেই একনিগুলো হচ্ছে টোটালি কোনো মেডিসিনে রেসপন্স করে না, যেগুলোকে আমরা বলি স্টেরয়েড ইনডিউসড একনি। এছাড়া মুখের মধ্যে কিছু ভেন ভেসে ওঠে, লাল লাল কিছু ভেন ভেসে ওঠে। স্কিনটা এমন হয় যে স্কিন একজন মানুষের নিজের কন্ট্রোলে আর থাকে না। যেমন সে যদি সান এক্সপোজে আসে তখন দেখা যায় যে তার স্কিনটা লাল হয়ে যায়, সে যদি কিচেনে যায় তার স্কিন লাল হয়ে যায়, বার্নিং সেন্সেশন হয়, মানে নানা ধরনের প্রবলেম। তার স্কিনটা তখন পুরোপুরি ড্যামেজ হয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। নিশ্চয়ই আমরা আরো এই বিষয়ে আলোচনা করব। আরো একজন দর্শক রয়েছেন টেলিফোনটি নিতে চাই। দর্শক নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছি। আমি পারবিন, আমার বয়স 27 বছর। ইদানিং আমার প্রচুর চুল উঠতেছে, ছোট বেবি আছে, রাতে ঘুম কম হয়। জি, আপনার কোনো হরমোনাল সমস্যা আছে? না, এমনি কোনো তো সমস্যা। এর মধ্যে কোনো সার্জারি হয়েছিল বা কোনো দীর্ঘমেয়াদী ওষুধে ছিলেন? বেবির জন্যই করা হয়েছিল, সার্জারি করা হয়েছিল। ধন্যবাদ। যেটা হচ্ছে যে চুল পড়ার সমস্যাটা আসলে বেবি হওয়ার পরে খুবই কমন এবং যে কোনো সার্জারি 6 মাস পর্যন্ত চুল পড়তে পারে। তো আপনি যেটা করবেন যে আপনি ভিটামিন সাপ্লিমেন্ট খেতে পারেন, ভিটামিন ডি সাপ্লিমেন্ট এবং জিঙ্ক সাপ্লিমেন্ট পাওয়া যায় বাজারে। এছাড়া বায়োটিন সাপ্লিমেন্ট আছে, বিভিন্ন ব্র্যান্ডের বায়োটিন আছে, সেটা আপনি 3 মাস মেয়াদি খেতে হবে। এরপর আস্তে আস্তে 3 মাস পর্যন্ত খেলে দেখা যাবে যে চুল পড়া কমে গেছে। এর সাথে সাথে যেটা করতে হবে যে যেহেতু আপনার ছোটো বাচ্চা আছে, আপনাকে খাবার দাবারের মধ্যে পুষ্টিকর খাবারগুলো খেতে হবে, বাদাম জাতীয় খাবার, অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার, সাইট্রাস ফুড, এগুলো চুল পড়া প্রিভেন্টে অনেকাংশেই হেল্প করে থাকে। এবং ঘুমটা খুবই প্রয়োজন। দেখা যায় যে স্ট্রেস বা ঘুম চুল পড়া অনেকাংশেই বাড়িয়ে দেয়, তো এটার দিকে আপনি একটু খেয়াল রাখবেন। ধন্যবাদ। জি, নিশ্চয়ই আমরা চুল পড়া বন্ধ কিভাবে হবে সেটা শুনছিলাম। চুলের রিগ্রোথ নিয়ে নিশ্চয়ই আমরা আলোচনা করব, তবে একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। বিরতি নিচ্ছে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথায়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথায়। আজ আমরা কথা বলছি ত্বক ও চুলের যত্নে সাবধানতা এই বিষয়ে। আমাদের সাথে আছেন ল্যাবেইড হাসপাতালের ডার্মাটোলজিস্ট বিভাগের কনসালটেন্ট ডাক্তার ইরশাদ জাহান। বিরতির পর আবারও স্বাগত ডাক্তার ইরশাদ জাহান। চুল পড়া কিভাবে কমাবো, দর্শকের একজন প্রশ্নের উত্তরে আমরা শুনছিলাম বিরতিতে যাবার আগে। চুলের পুনরায় চুল গজানোর যে বিষয়টা কিংবা হেয়ার রিগ্রোথ আমরা যেটা বলি, সেই ব্যাপারে আপনার কি পরামর্শ থাকবে? চুলের আসলে বিভিন্ন সাইকেল আছে, যেমন গ্রোথ ফেজ, তারপর হচ্ছে শেডিং ফেজ এবং রেস্টিং ফেজ। তো চুলের নর্মাল সাইকেল অনুযায়ী হচ্ছে চুলের গ্রো হয় এবং শেডিং হয়। যেমন আমাদের দৈনিক 100 থেকে 150টা চুল পড়া খুব স্বাভাবিক, আবার প্রত্যেক মাসে আমাদের 2 ইঞ্চ পরিমাণ চুল বড় হবে, সেটা খুব স্বাভাবিক। এবং চুলের রিগ্রোথটাও চুলের সাইকেল অনুযায়ী 3 মাস পর পর হবে। তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেকের সাইকেলটা একেবারে বন্ধ হয়ে যায়। এটা বিভিন্ন কারণে হয়, যেমন হচ্ছে লাইফ সাইকেল যদি ঠিক না থাকে, অতিরিক্ত স্ট্রেসও যদি থাকে, তাহলে সাইকেল রিভার্স হয়ে শুধু শেডিং ফেজ থাকে, সেক্ষেত্রে কোনো গ্রোয়িং ফেজ থাকে না। আবার দেখা যায় যে আমাদের যে খাদ্যাভ্যাসের মধ্যে যদি পুষ্টিকর খাবারগুলি না থাকে, বিশেষ করে ভিটামিন B12 যুক্ত যে খাবার, বায়োটিন যুক্ত খাবার, সাইট্রাস ফুড যদি না থাকে, সেক্ষেত্রেও গ্রোয়িং ফেজটা অনেক সময় থাকে না, চুলের রিগ্রোথ হয় না চুলের। তো সেক্ষেত্রে এই রিগ্রোথটাকে আবার ফিরিয়ে আনার জন্য আমরা বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট অ্যাডভাইস করে থাকি, যেমন ভিটামিন ডি সাপ্লিমেন্ট, জিঙ্ক সাপ্লিমেন্ট, তারপর হচ্ছে বায়োটিন সাপ্লিমেন্ট। এই সাপ্লিমেন্টগুলো রিগ্রোথ অনেকাংশে হেল্প করে থাকে। যাদের ক্ষেত্রে রিগ্রোথ একেবারেই স্টপ হয়ে যায়, যেমন হচ্ছে টাকের পর্যায়ে চলে যায়, তাদের ক্ষেত্রে আমরা সাধারণত বিভিন্ন ধরনের ইনক্লিনিক প্রসিডিউরে যাই, যেমন হচ্ছে PRP বা প্লাটিলেট রিচ প্লাজমা এমন একটা প্রসিডিউর। এক্ষেত্রে যেই পার্সন অ্যাফেক্টেড, যার চুল একেবারে খালি হয়ে যাচ্ছে, সেই পার্সনের আমরা ব্লাড নিয়ে ব্লাডটাকে সেন্ট্রিফিউজ করে যে গ্রোথ ফ্যাক্টরটা পাওয়া যায়, সেই গ্রোথ ফ্যাক্টরটা আন্ডার লোকাল অ্যানেস্থেসিয়া তার স্কাল্পের মধ্যে ইনজেক্ট করে দিই। তো এক্ষেত্রে গ্রোথ ফ্যাক্টরটা যখন ইনজেক্ট করা হয়, তখন চুল যে নিউট্রিশনগুলোর অভাবে চুলটার গ্রোয়িং ফেজটা একেবারেই রিভার্স হয়ে যায়, সেই গ্রোয়িং ফেজটা আবার ফিরে আসে এবং চুলে আবার রিগ্রোথ হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে নতুন নতুন চুলও গজায় এবং চুলের যে চুল পড়ার যে সমস্যাটা থাকে, সেটা অনেকাংশে রিভার্স হয়ে যায়। জি, তো সেই ক্ষেত্রে অনেকে দেখা যায় যে শ্যাম্পু নির্বাচন, আসলে কি শ্যাম্পু চুলের
স্বাস্থ্য ভালো রাখতে কোনো রকম কোনো ভূমিকা রাখতে পারে শ্যাম্পু অথবা তেলের ব্যবহার? আমাদের দেশে খুবই জনপ্রিয় এই প্রশ্নের উত্তর নিব, তবে তার আগে আরো একটি টেলিফোন নিয়ে আসতে চাই। দর্শক নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তন্ময় বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম তন্ময়, আমরা শুনতে পাচ্ছি। বরিশাল থেকে বলছিলাম তন্ময়। জি তন্ময়, প্রশ্নটি করুন। আমার নাক মুখে পিম্পল আর কি, ব্রণ, জি ব্রণ বলেন। কালো কালো হয়ে যায়, এগুলো আর কি স্পট, কালো কালো স্পট হয়ে যায়। ওনার বয়স আচ্ছা, উনি বয়সন্ধিকাল পার করছে, 18 বছর বয়স, নাকে মুখে প্রচুর ব্রণ এবং ব্রণ থেকে বলছে যে উনি দাগ হয়ে যায়। জি, আসলে বয়সন্ধিকালে ব্রণ যেটা হয় সেটা টেস্টোস্টেরন হরমোনের জন্য হয়। তো এই বয়সে যে ব্রণগুলো হয় এগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে। যদি মাইল্ড স্টেজে হয়ে থাকে সেক্ষেত্রে টপিক্যাল ক্রিমে সাধারণত সেরে যায়। টপিক্যাল ক্রিমের মধ্যে এক্ষেত্রে সাধারণত আমরা অ্যাডাপিলিন অথবা ক্লাসকোস্টেরন কম্পোনেন্টযুক্ত যে ক্রিমগুলো আছে সেগুলো পেশেন্টদেরকে সাজেস্ট করে থাকি। এছাড়াও ব্রণের দাগের, উনি বলছে যে ওনার দাগ হয়ে যাচ্ছে, ব্রণের দাগের জন্য যে কম্পোনেন্টগুলো আমরা সাধারণত হাইড্রোকুইনযুক্ত বিভিন্ন ধরনের ক্রিম খুবই স্বল্প সময়ের জন্য সাজেস্ট করে থাকি, প্রায় 1 মাস সময়ব্যাপী ব্যবহার করতে পারে। সেক্ষেত্রে দাগ ক্ষেত্রে অনেকটাই কিউর পাওয়া যায়। তবে মোডারেট যে একটিগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু টপিক্যাল ক্রিমের পাশাপাশি অ্যান্টিবায়োটিক থেরাপির দিকে যেতে হয়, এবং সিভিয়ার ক্ষেত্রে যদি কেউ অনেক দিন ধরে ব্রণে সাফার করে সেক্ষেত্রে আইসোট্রিটিনের দিকে যেতে হয়। তো সেক্ষেত্রে পেশেন্টের কী ধরনের ব্রণ এবং কী কারণে হচ্ছে সেটা দেখে যদি প্রেসক্রিপশন দেওয়া হয় সেক্ষেত্রে আসলে উনি ফলপ্রসূ রেজাল্টটা ভালো পাবেন। জি, আমরা চুলে শ্যাম্পু এবং তেল ব্যবহারের কথা বলছিলাম, যে বেশ জনপ্রিয় কিন্তু আমাদের দেশে যে তেলের ব্যবহার কিংবা শ্যাম্পুর ব্যবহার, এগুলো আসলে কতটুকু ভূমিকা রাখে? চুলের তেল আর শ্যাম্পু এগুলো আসলে যেটা করে, শ্যাম্পুর ক্ষেত্রে প্রথমে শ্যাম্পুটা যেটা করে চুলটাকে ক্লিনলিনেস মেনটেন করে, চুলের যে হাইজিন সেটা মেনটেন করে, চুল পরিষ্কার করে, স্কাল্পের হাইজিন মেনটেন করে। এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে উইন্টারে বা নর্মাল সিজনেও, সামারেও দেখা যায় যে ড্যান্ড্রাফের প্রবলেম থাকে, সেক্ষেত্রে শ্যাম্পুটা খুবই গুরুত্বপূর্ণ তাদের ক্ষেত্রে ওয়াশ করাটা। এবং যাদের ড্যান্ড্রাফ আছে তাদের কিটোকোনাজলযুক্ত যে শ্যাম্পুগুলো আছে সেগুলো ব্যবহার করতে আমরা বলি। তো ক্লিনলিনেস ছাড়া চুলের সাইকেলে কিন্তু শ্যাম্পু তেমন একটা প্রভাব ফেলে না, যেমন চুলটাকে গ্রো করতে বা চুলটাকে চুল পড়া বন্ধ করতে, এসব ক্ষেত্রে কিন্তু শ্যাম্পুর তেমন কোনো ভূমিকা নেই। শ্যাম্পু যেটা করে ক্লিনলিনেস করে এবং ড্যান্ড্রাফ থেকে প্রিভেন্ট করে। আর আরেকটা যেটা বললেন তেলের ব্যবহার, তেলটা আসলে চুলের ময়েশ্চারের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা জানি যে চুলের উপরে একটা ক্যারাটিন লেয়ার থাকে, এই ক্যারাটিন লেয়ারটা যাতে ড্যামেজ না হয় এবং চুলটা যাতে একেবারেই ক্রেকি না হয় এবং চুল যাতে সুন্দর থাকে, সিল্কি থাকে, সেক্ষেত্রে তেলের একটা ভূমিকা আছে। তবে চুল পড়া প্রিভেন্ট করতে বা চুলের গ্রোয়ের ক্ষেত্রে যে তেলের ভূমিকা খুব বেশি তেমন কিন্তু না, এটা জাস্ট চুলটাকে সুন্দর রাখে। জি, অনেক ধন্যবাদ। আমরা একদম শেষ দিকে চলে এসেছি, একদম শেষ মুহূর্তে, যেহেতু শীতকাল চলে এসেছে, একদম শেষ মিনিটে আপনি যারা ত্বক এবং চুলের যত্ন নিতে চায়, শীতকালও আসছে, আপনি তাদেরকে কি পরামর্শ দিবেন খাবার, লাইফস্টাইল সবকিছু মিলিয়ে? শীতকালে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে শীতকাল আমাদের ওয়েদারটা যেহেতু অনেক ড্রাই থাকে এবং বাইরে অনেক কোল্ড, সেক্ষেত্রে যেটা প্রয়োজন স্কিনটাকে খুব বেশি ময়েশ্চার করা প্রয়োজন। এক্ষেত্রে যেই ক্লিনজার ব্যবহার করতে হবে সেটাও ময়েশ্চারযুক্ত ক্লিনজার, যাতে স্কিন ক্লিন হওয়ার পর স্কিনটা ময়েশ্চার থাকে। এবং শীতকালে দেখা যায় যে স্কিনটা সবার ক্ষেত্রে প্রায় একটু কালচে হয়ে যায়। এর প্রধান কারণ হচ্ছে শীতকালে আমরা সানস্ক্রিন ব্যবহার করি না, আমরা ভাবি যে শীতকালে তো সূর্যের তেমন একটা ক্ষতি করবে না। তো শীত গ্রীষ্ম সব ঋতুতে আমাদের সানস্ক্রিন ব্যবহার করতে হবে। এছাড়া রাতে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের হাইলুরোনিক অ্যাসিড এবং রেটিনলযুক্ত যে সেরামগুলো আছে সেই সেরামগুলি ব্যবহার করতে হবে, এবং খুব ভালো মানের একটা ময়েশ্চারাইজার, রেটিনলযুক্ত যে ময়েশ্চারাইজার সেগুলি ব্যবহার করে স্কিনটাকে শীতকালে ময়েশ্চারাইজার করতে হবে। এবং খাবার দাবারের মধ্যে আবারও সেই অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবারগুলো, সাইট্রাস ফ্রুটযুক্ত যে খাবারগুলো আছে সেগুলো খাওয়া খুবই প্রয়োজন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট শীতকালে পানি খাওয়া, প্রচুর পরিমাণে শীতকালে পানি খেতে হবে, প্রায় 6 থেকে 7 গ্লাস পরিমাণ পানি খেতে হবে। এবং লাইফস্টাইলের মধ্যে আমি বলবো ডেইলি 30 মিনিট এক্সারসাইজ আমাদের স্কিন এবং হেলথ দুটাকে খুব ভালো রাখবে। জি, অনেক ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার ইশা জাহান। আজকের মতো সময় শেষ, আপনাকে বিদায় জানাচ্ছি, বিদায় জানাবো দর্শকদেরকেও। এ ছিল ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথায়, সঙ্গেই থাকুন।